মার্থ, আরো দুটো প্লেট নিয়ে এসো। আমার পরিবার এসেছে, এখনই আনছি। জেন এসেছে। ওস্তাদ, পুরনোটা খুলে ফেলেছি, নতুনটা দেখার মতো হয়েছে। হ্যাঁ, কত সৃজনশীল আমি। দেখো, আলী ভাই, এখানে লোকজন তেমন আসে না ভাই। সামনে থেকে অ্যাটাক করলে পালাতে পারবে না। তার মানে ভালো বলছে। ওখানে কাউকে একা পাওয়া গেলে ভালোর চেয়েও ভালো। সেলিম, তুমি এটা কখনোই আমাকে দাওনি, এখানেও কখনো আসনি, আর এখন গিয়ে আমার জন্য ভালো কোনো অস্ত্র আনোনি, ঠিক আছে? সেলিম, যাও আনো। ওঠো ভাই, আরামের দিন শেষ। এখন থেকে মোরগের ডাক শুনে উঠবে, আর সেই মোরগ হচ্ছে আমি। দেখো, 6 মাস হয়ে গেছে আমার কাছে এসেছিল। ওমরকে যে আংটিটা দিয়েছিলাম সেটি আমাকে দিয়েছে। আমাদের পরিবারের স্মৃতি সেই আংটিটা। খুঁজে নিয়েছে, জেলে কত কি না করে, জেল থেকেই নিয়েছে। আমাকে সব বলেছে। ওমর অনেক কিছু সহ্য করেছে মুমতাজ। মিথ্যে বলছে। ও মোটেও মিথ্যে বলছে না। আমি ওর গন্ধ নিয়েছি, হাত ধরে দেখেছি। আমি আমার ছেলেকে চিনি। ও মিথ্যে বলছে না। বিশ্বাস করি না। দরজা খুলবে না মিলিয়া। বাবা, বাবা দরজাটা খোলো। চলে যাও, বলেছি তো তুমি আমার ছেলে না। বাবা দরজাটা খোলো। আম্মা, তুমি মিথ্যা বলছো। কাকে বোকা বানাচ্ছ তুমি? চেঙ্গিজ আর আলীর সাথে আমার ছেলে কি করবে? আবার কেন যাবে ওদের কাছে? এটা ওদের একটা খেলা। ভাবছে বেঁচে থাকলে আমরা হয়তো ক্ষমা করব, যেন জেলে যেতে না হয়। আমরা তো বোকা, বললেই বিশ্বাস করবো আমার ছেলে বেঁচে আছে। হ্যাঁ বেঁচে আছি বাবা। দরজা খোলো, প্রমাণ দেব।
খুলবে না। ওমর, কি করব? 10 বছর বাইরে ছিলাম, এখন কি নিজের বাড়ির দরজা আমি ভেঙে ঢুকবো? কি করব আম্মা? ইস, ওর দিকটাও দেখো, তোমার দিকে তাকিয়ে অন্য কাউকে দেখছে ও। কিভাবে বিশ্বাস করাবো? চামড়া টেনে তুলবো? এটা যে আমি, তা কিভাবে বিশ্বাস করাবো? আলীর সাথে তুমি কি করেছিলে ওমর? আল্লাহ রহম করো। আমি এসেছি আম্মা, এই দৃশ্য কল্পনা করেছিলাম। হ্যাঁ, বাড়িতে ফিরে এসেছি কিন্তু দরজা বন্ধ। বাবা তো বিশ্বাসই করছে না, আর তুমিও দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছো আম্মা। খুব ভালো করেছো। বাবা, বাবার কথা ভাবো, হার্টের অসুখ আছে। এমন কথা বলছো, এগুলো কে বিশ্বাস করবে? একটু সময় দাও ওকে, বিশ্বাস করবে। অবস্থাটা দেখো। আলী বিশ্বাস করেছে, জেঙ্গিস বিশ্বাস করেছে, এইশান বিশ্বাস করেছে। ওটা তো সময় লাগেনি, ওরা তো বুঝে গেছে আমি কে। কিন্তু আমার বাবাকে সময় দিতে হবে। আমি এটা স্বপ্নেও ভাবিনি আম্মা। ভালো থাকো তাহলে। কোথায় যাচ্ছ? আবার আসবে তো, তাই না? শুধু আমার ভাই বাকি, এখন দেখবো ও কি করে। গুড মর্নিং, মার্তুচার। ইন্টারভিউর জন্য এসেছি। 5th ফ্লোরে এক্সিকিউটিভ এডিটরের রুমে। সুপার, এদিক দিয়ে যাবো? জি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, গুড মর্নিং। বলুন। মাত্রই যে ছেলেটা ভেতরে গেল আমার ভাই, সকালে কাউকে কিছু না বলেই হুট করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখানে কেন এসেছে চিন্তা হচ্ছে। তার কাছে এসেছে? সেটা বলা যাবে না। তা ঠিক, প্রাইভেসি। নিজের কাজ ভালোভাবেই করছেন বোঝা যাচ্ছে। কেউ সামনে দাঁড়াতেও ভয় পাবে। মানে ভয় না পেলে হয়তো কফি খাওয়ার কথা বলতাম। বলবো? সম্ভব না, কাজে আছি। 6টা পর্যন্ত কাজ করব। তাহলে অ্যালার্ম দিয়ে রাখি। আসলে মার্থ কেন এসেছে এখানে? জব ইন্টারভিউর জন্য এসেছে, ম্যাগাজিনের কোনো কাজ। আপনার ভাই বেশ ভালো মনে হয়, আমরাই ওকে ফোন দিয়েছি। অনেক ভালো। আপনি অবশ্যই দেখবেন এই ছেলে একদিন অনেক বড় জার্নালিস্ট হবে। তাহলে অপেক্ষা করতে করতে আপনাদের ম্যাগাজিনে চোখ বুলাই। রাখুন, আমি নিয়ে নেব। তুমি রিল্যাক্স হয়ে বসো। যদিও 5 স্টার সার্ভিস দিচ্ছি না, তবু দিচ্ছেন। এটা দরজায় ঝুলানো ছিল। কি এটা? হ্যাঁ, কেউ যেন তোমাকে ডিস্টার্ব না করে। বুঝতে পেরেছি, কিন্তু ঘুমে থাকতে ওরা ওয়াশরুম ক্লিন করেছে। আগের হোটেলের জিনিস রেখে গেছে। ধরে ফেলেছ।
আমাদের হোটেলের পক্ষ থেকে আরেকটি ছোট্ট উপহার, এই নাও। আপনার হোটেল এখানে নাকি বেশ দূরে? সাইপ্রাসে। ওই হোটেল কখন আপনার হলো? ওটা আমার হোটেল না ঈশান, আমাদের হোটেল। তোমার থেকে কেড়ে নিয়েছিল, আমি তোমাকে এখন ফিরিয়ে দিচ্ছি। কেন কেন আমার জন্য $1 মিলিয়ন ঢেলে দিচ্ছেন? প্লিজ টাকা পয়সার কথা না বলি, কাজের কারণ নিয়ে কথা বলি। আচ্ছা, তাহলে বলুন কি সেই কাজের কারণ? জানি না, শুধু একটা কথা জানি, আমার তোমাকে মিথ্যে বলতে ভালো লাগে না। মানে মিথ্যে বলছেন? মাঝে মাঝে, কিন্তু ভালো লাগে না। আসলে আবারও মিথ্যে বলছি। সত্যি বলতে আমার তোমাকে মিথ্যে বলতে ভয় হয় ঈশান। তা কেন? বুঝে ফেলবে তাই, ধরা পড়ে যাবো তাই। ঠিক ধরেছেন, যে কোনো মুহূর্তে ধরা খেয়ে যাবেন, তাই বলবেন না। তুমি হয়তো আমাকে ভুল বুঝেছো। ধরা পড়লেও বা আমার কি বা ক্ষতি করবে? ওই মিথ্যাবাদী কেরানের সাথে তোমাকে পরিচয় করাতে ভয় হয়। ওকে পছন্দ করবে না ভেবে ভয় হয়। খুব খারাপ খারাপ করছেন। খুব খারাপ? কেন কেন খুব খারাপ? আমি তোমার কাছে ভালো থাকতে চাই, কি খারাপ করছি? ওমরের কথা মনে করিয়ে দিচ্ছেন কেনান বে। আমার জীবনের সবচেয়ে বড় ভয় ছিল মিথ্যেবাদী ওই ঈশানকে ওমর চিনে না ফেলে। ওকে ভালোবাসার আগে, প্রথম পরিচয়ের মুহূর্তে, প্রথম হাসার মুহূর্তে, প্রথম খুশি হওয়ার মুহূর্তে আমার প্রথম অনুভূতিটা ছিল ভয়। তারপর কি করেছো? সবচেয়ে খারাপ যা করা সম্ভব, অমনটা অনুভব করিয়েছিল বলেই ওকে ভালোবাসতে শুরু করেছি। তোমার বদৌলতে সিনেমা হলের চেয়ে কবরস্থানে বেশি আশা হয় আমার। সত্যি বলতে তুমি ছাড়া আমার আর কেউ নেই, শুধু তুমি আছো। তুমি মরণই বলছি, কিন্তু বিশ্বাস করারও কেউ নেই। মাঝে মাঝে ভাবি এটা ঘুরে দেখব, আমাকেই সবাই বোকা বানাচ্ছে কিনা। এভাবে চুপ করে থেকো না, একটা বুদ্ধি দাও। তোমার পরিবারকে এক করার চেষ্টা করছি অমর। বাবা আছে না, তোমার ওই বাবা, যাই করি না কেন আমাদের বিশ্বাস করবে না অমর। মুমতাজ বে কেমন আছেন? তোমার ভাই মার্থ। রাগ করো না, কিন্তু মাঝে মাঝে ভাবি এই ছেলেটা সবকিছু ছুঁড়ে ফেলে যদি নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকতো তাহলেই বরং ভালো হতো। মার্তুচার আসুন। তোমার আরো একটা পরিবার আছে, তুমি জানোই না। অভিশপ্ত এক প্রেমিকা আর অচেনা এক ছেলে আছে তোমার। কি বলবো, কি করবো ওদের ফিরিয়ে আনতে? দূর থেকে দেখার অনুভব করার মাঝে পার্থক্য আছে ঈশান, তাই না? উত্তাল সাগর এমনই কিছু, মানুষের মন এমনই কিছু। আপনার আমার সম্পর্ক এমনই কিছু। আরেকদিকে আছে আঙ্কেল, এক আঙ্কেলও আছে, সেও তোমার পরিবার, কিন্তু সেও দরজা বন্ধ করে রেখেছে। এসো বাবা, এসো। কখনো কি হার মানবেন না আঙ্কেল? এনেছো তো? এনেছি। এরা হচ্ছে আমাদের পরিবার। তো কি বলো,
কিভাবে এক করব পুরো পরিবারকে? কাকে দিয়ে শুরু করব? মুমতাজ বে সকাল আপনার ফোন পেয়ে অনেক খুশি হয়েছি। মন বদলেছে তাহলে? বদলেছে। তাহলে চলুন গিয়ে দেখে সেলামি বে। নিশ্চয়ই, চলুন। এক সপ্তাহ ধরে চেষ্টা করছিলাম, হঠাৎ রাজি হলেন যে। চলুন যাই। প্রতি বছর একই দিনে এখানে যায়। সাথে অন্য লোকজনও যায়? না, আমি ছাড়া ওখানে ওর যাওয়ার কথা আর কেউ জানে না। এত সহজ তাহলে? কয়জনকে সাথে নেব? একজনকে সাথে নিয়ে যাও। তোমাকে ধোকা দিয়ে পালালে ধোকা দিতে পারবে না। তারপরও সাথে একজনকে নিয়ে যাও। দাঁড়াও বাবা, দাঁড়াও, আমার কাজ এখনো শেষ হয়নি। আপনাদের ম্যাগাজিন প্রকাশিত হওয়ার প্রথম দিনই পড়ে ফেলি। ফোন পেয়ে বিশ্বাসই হয়নি। এখানে কাজ করা আমার স্বপ্ন ছিল। কিন্তু পছন্দ হয়নি। এখানের খবরগুলো এ অফিসের যে কেউ লিখতে পারবে, বরং এর চেয়ে আরো ভালো লিখতে পারবে। আমি ভিন্ন ধরনের কিছু চাই। কোন ধরনের? যে ধরনের খবর অন্য কেউ আমাকে দিতে পারবে না। আমাদের ম্যাগাজিন ভিন্নতা চায়। যে ধরনের লেখা তুমি ছাড়া অন্য কেউ লিখতে পারবে না, এমন কোন স্টোরি এনে দাও। এমন স্টোরি আমার কাছে আছে। তাই? কোথায়? হ্যাঁ, এই আর্টিকেল দেখেছিলাম, পরে আর ছাপেনি। এর বাকি আরো কিছু আছে? বাকিটা এতটাই সারপ্রাইজিং যে পাঠকের মাথা ঘুরে যাবে। তাহলে বলো, বলে যাও। কি হয়েছিল তা জেনেছি। আমার ভাই আসলে নির্দোষ ছিল। কারা ওকে ফাঁদে ফেলেছিল, ওদের সবার অপরাধের প্রমাণও পেয়েছি। যা জেনেছি তা পাঠকদের স্তব্ধ করে দেবে, আর আসল অপরাধীদের জেলে পাঠাবে। অনেকদিন ধরে এটা লিখছি। এটা আমি রাখতে পারবো? এখানে যদি কাজের সুযোগ পাই, প্রথমে এটাই ছাপাবো। বুঝেছি, ভেবে দেখি। তাহলে কাল দেখা করি। তুমি এই স্টোরি শেষ করে নিয়ে আসবে, আর আমি আমার সিদ্ধান্ত। ঠিক আছে? নিশ্চয়ই। এটা ভেতরের দিকে নিয়ে আসবে। আচ্ছা, আপনাকে এগুলো কষ্ট করে সারাতে হবে না, আমরাই সারিয়ে নেব। এটা তো ভাঙা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে ছোট একটা অথেন্টিক ক্যাফে হবে, তবে পেছনের দিকে ভেঙে জায়গা আর একটু বাড়াতে হবে। আমাদের কাজ শেষ। আপনারা এগুলো ব্যবহার না করলে আমরা এগুলো ডেকোরেশনে ইউজ করতে পারি, মানে অ্যান্টিক হিসেবে, হাতের তৈরি পুরনো জিনিস হিসেবে, ওই যে মুসলিম কারিগরের স্মৃতি হিসেবে। আপনার কাছে এগুলো আরো আছে? আর একটু মডার্ন টাইপের কিছু আর কি? নেই বাবা, মুসলিমদের কথা জানি না, তবে আমি 20 বছর ধরে পুরনো ধাঁচের জিনিসই বানাচ্ছি। পুরনো দিনের পুরনো লোকেরা এগুলো বানাতাম বলেই সম্মান দেখাতো। এসব বানানোর মাঝেই গর্ব ছিল, সম্মান ছিল না। আমাকে ভুল বুঝে এখন এই পুরনোরাই নতুনদের কাছে হেরে যাচ্ছে বাবা। আমি হয়তো ভুল বুঝিনি। তবে এই ক্ষেত্রে কিন্তু হারার প্রশ্নই আসে না। এই নিন, আমরা একটা এগ্রিমেন্ট পেপার তৈরি করেছি। এমনটাও দেয়া আছে, কোনো আপত্তি না থাকলে শুধু সাইনটা করলেই চলবে। কাল দোকানের কাগজপত্র নিয়ে আসবো। পারলে আপনারও কিছুটা অ্যাডভান্স নিয়ে আসবেন, কালই হ্যান্ড ওভার করে দেব।
ভাড়াদের দোকানটা আছে না, যেটা কিনতে চেয়েছিলে? একটা কথা না জিজ্ঞেস করে পারছি না, মানে কি বলবো, আসলে জায়গাটা অনেকটা অদ্ভুত। ওটা ভেঙে কি রাস্তা টাস্তা করবে নাকি? কায়া, সত্যি করে বল। না সেলামি, ওই পাড়াটাই তো বেশ গেলে ভাবলাম আধুনিকতার ছোঁয়া আনি, আর কিছু না, সাহায্য করছি আর কি। ঠিক আছে, ধন্যবাদ। মার তুচারের সাথে কথা হয়েছে, চাকরিটা কি দেব? কাল আমি এক জায়গায় যাব, প্রতি বছর একই দিনে যাই, কেউ জানে না। খুবই রহস্যময় মানুষ আপনি। আর একটু কম রহস্যময় থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমার সাথে যাবে? কেন? কাছ থেকে কিছু উপভোগ করতে। কোথায় নিয়ে যাবেন? শিশু পার্কে। শিশু পার্কে? বাবা, খেলা শেষ। এরপর থেকে, হ্যাঁ বুঝেছি, এরপর থেকে চোখ কান সব খুলে খেলতে হবে। আঙ্কেল? হ্যাঁ, ওই জায়গার কথা আগে থেকেই জানতেন? এটা ওই লোকের একটা দুর্বলতা। তাহলে আগেই কেন করেননি? কারণ বাবা, এর আগে কেনান মারা যাক এটা চাইনি, এটাই হচ্ছে কারণ। বাবা শোনো, এই কথা শুধু তুমি আর আমি জানবো, আর কেউ না। এজেল জানবে না? এটাই বলছেন? এটাই বলছি বাবা। ঠিক আছে, যাও তাহলে। আসি তাহলে। হ্যাঁ, এসো। তো এই কবর থেকে কিভাবে বের হবে ওমর? আছে কোনো ভালো বুদ্ধি? আমার আছে। এই জায়গায় ফিরবে না বলেছিলে? ফিরতে চাইনি, কিন্তু ছোট একটা সমস্যা দেখা দিয়েছে পার্টনার। ব্যাগটা রেখে আবার কষ্ট করে আসবেন প্লিজ। হয়েছে এবার? যদি মেটালের কিছু থাকে তাও রেখে আসবেন প্লিজ। না, তবে চাইলে দেখাতে পারি। আমার কাছে রেখে যান স্যার, যাওয়ার সময় নিয়ে যাবেন। তোমার কাছে কেন রাখবো স্যার? আমি কাস্টমার না? আমার এক বন্ধু এখানে কাজ করে স্যার। কোথায় কাজ করে? তাহলে তাকেই ফোন করি। জানি না, মাত্রই ঢুকেছে, ফোন দিই। দাঁড়ান, একটু দাঁড়ান, আমি চিফকে ডাকছি। দরকার নেই ভাই, আমার বন্ধু আছে, ফোন দিচ্ছি। চিফ, একটু জলদি 2 নম্বর গেটে আসতে পারবেন? আরে আজব তো, এর ভয়ে হাত পা কাঁপছে। ফোন দিয়ে 14 গোষ্ঠীকে ডাকছে। আরে কে দিয়েছে চাকরি তোমাকে? এর মানে কি? ভিতর টিম কোথাকার? কোথায় তোমার চিফ মিনিস্টার? কোথায় ও? কোথায় কোথায় তোমার চিফ? এই যে এখানে, এখানে আমি ভাই। তোমার একই হাল। কি করব ভাই, ওরা তো আর বেতন খারাপ দেয় না। আচ্ছা, যা চেয়েছিলাম এনেছেন? বাড়ির মালিকের সাথে কথা বলেছেন? ভাড়া দেবে আমার কাছে? দেখো, তোমার সাথে কথা আছে। পেয়ে গেছি তো আলী ভাই, এবার সবকিছু ঠিক হবে তো? হ্যাঁ, এই যে যেমনটা বলেছিল, নতুন এক জীবন, আর ধরুন যে নতুন এক বাড়ি, নতুন চাকরি। আলী ভাই, এবার যেন সব ঠিক হয়। দেখো, একটু কথা শোনো। ফুল ফুল আনতে ভুলে গেছি। চলে এসেছে? অবশ্য ফোনে বলেছিলাম ওকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করবো বলেছি, জলদি চলে এসেছে। আলী ভাই, ও যদি রাজি না হয়, যদি আমার সাথে থাকতে না চায়,
না, ও তো চাইবেই, কিন্তু কিন্তু কি? দেখো, আমিও তোমার কাছে কিছু চাই। একটা কাজ আছে ভাই, বড় কাজ। কাউকে বিশ্বাস করি না, হয় তোমাকে নিয়ে যাব, না হয় একা। কখন যাবেন? দাঁড়ান দাঁড়ান, আরে রাহুল কে? ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে। রামিস বে, এভাবে সম্ভব না, আমি বলে দেব। ডক্টর আমি, এমনিতেও একদিন সবাই বুঝে যাবে। ভুলেও না, তুমি কিছু বলবে না। 1 সপ্তাহ, 10 দিন, যতদিন লাগে লাগুক। আমার পরিবারের কেউ জানবে না, কেউ জানবে না। খুশি থাকুক। উফ, ফিরে এসেছি। অনেকগুলো বই নিয়ে এসেছি, দেখো। তুমি এগুলো আগে পড়োনি। দেখি। বাবা, জানো তুমি বাগানে খুব সুন্দর একটা গোলাপ ফুটেছে, রং দেখলে পাগল হয়ে যাবে। তাই নাকি? কবে উঠে দাঁড়াতে পারবে বাবা? অন্তত শুধু বাগানটা ঘুরিয়ে নিয়ে আসবো কিছুদিন পর, এখন না। তো কি আর করার, আরো কিছুদিন বিছানায় শুয়ে বিরক্ত হতে হবে। তারপর কিন্তু তোমাকে নিয়ে হাঁটতে বের হব, আমাকে চারপাশটা ঘুরিয়ে দেখাবে। এখানের গল্পটা কি আমাকে বলবে না? হ্যাঁ, বাবার মেয়ে, পুরো গ্রামটা একসাথে চষে বেড়াবো, ঠিক আছে? হ্যাঁ, এই না আমার বাবা, এই তো সাবাস। কারেজ কি স্পিরিট এটা। মা, আমার ফোনটা একটু দাও না। বলো বাবা। এসো ভাই। আম্মা, এজেল দেখা করতে এসেছে। মুমতাজ আঙ্কেল বাড়িতে নেই? না, দোকানে গেছে। কি ব্যাপার এজেল, এখন আর বেশি আসবে না বলেছিলে, প্রায় তো আসছো।
আমাদের কিছু একটা বলতে এসেছে। আবারও? ভাইরে, যা বলার বলে দিয়ে সবাইকে মুক্তি দাও। আর তুমি ঠিক বলেছ। মার্ট, ও যা বলবে সত্যি, আমি আগে থেকেই জানি। কি জানো তোমরা? মার্ট, ভাই আমার, এসো আগে বসো। আরে কোন ধরনের মানুষ তুমি? হ্যাঁ, জানতে পেরে আমাকে বলে দিয়েছো? চিন্তা করো না, আমি এমনিতেও বলতাম। কি বলতে তুমি? আমি একটা চাকরি পেয়েছি, তবে একটা শর্তে। ওমরের আর্টিকেলটা আবার লিখবো, এবার সব লিখবো। এ ব্যাপারে তো কথা হয়েছিল মার্ট। না আম্মা, তুমি কথা বলেছিলে, আমি শুনেছি। এবার আমি বলবো আর বাকি সবাই শুনবে। ব্যাপারটা এখানে শেষ হলে ভালো হয় না মার্ট? এটা একটা ব্যক্তিগত ব্যাপার না, বলো? ব্যক্তিগত হলেও আমার ব্যক্তিগত, তোমার তো না। বলেছিলে তুমি সামলাবে, কিভাবে সামলেছো? ক্ষমা চাইতে বলেছো, এসেছিল, বাড়িতে ঢুকতে দিয়েছি, ক্ষমা চেয়ে গেছে, ব্যাস শেষ। এখন পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, এই তোমার সামলানো? পেয়েছি ওদের কর্মের শাস্তি। এই আর্টিকেল ছাপাবো, আর ওই জানোয়ারগুলো জেলে ঢুকবে, তখনই শাস্তি পাবে। মার্ট, একটু ভাইয়ের কথা শোনো। ভাইয়ের কথা শুনবো? কিসের ভাই? হ্যাঁ মার্ট, ওমর হলে কি চাইতো সেটাও কি তুমি জানতে চাও না? চাই না, অনেক হয়েছে। ওমর কি চাইতো অনেক শুনেছি, আর না। এসব কি বলছো তুমি? পুরো জীবন ঢেলে দিয়েছি ওমরের পেছনে। ওমরকে মিস করেছি, তাতে হয়নি। ওর বন্ধুদের আপন ভেবেছি, তাতে হয়নি। ওমরকে ঘৃণা করেছি, তাতেও হয়নি। ওর কথা অনেক শুনেছি, আর না। তোমার এসব বলার কথা না, বলার কথা না। আমি ওমরের ব্যাপারে আর কোনো কথাই শুনতে চাই না। ওমরের কাহিনী শেষ। আমি নিজেকে নিয়ে বাঁচতে চাই আম্মা। আমি তোমার দৃষ্টি হয়ে, ওমরের ভাই হয়ে থাকতে থাকতে ক্লান্ত। আমিও তো মানুষ, তোমরা বোঝো না কেন? এই আর্টিকেলটা আমার, আর আমি এটা ছাপাবোই। নিজের জন্য ছাপাবো, ওর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য ছাপাবো। মুক্তি পেতে চাও তুমি? আমি বাঁচতে চাই ভাই, নির্ঝঞ্ঝাট ভাবে বাঁচতে চাই। একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাই। ভাইয়াকে মাথা থেকে ছেড়ে স্বস্তির নিঃশ্বাস নিতে চাই। এই পরিবারকে বেঁচে থাকতে হলে ওমরের প্রয়োজন নেই। এই পরিবারের একে অপরকে প্রয়োজন। আমার মা বাবাকে প্রয়োজন। আমিও তো মানুষ ভাই। আর আমি আর ওমরের স্মৃতি নিয়ে বাঁচতে চাই না। বছরের পর বছর পাগলের মতো খেটেছি। জার্নালিস্ট আমি এখন, নাও, এটাই আমার আর্টিকেল। মুক্তি চাও ভাইয়ের কাছ থেকে? ধরো, মুক্তি পেয়েছ আপাতত। ওহ বাবা, ওহ বাবা। বাবা, ভেতরে ঢুকলে কিভাবে? আমার চাবি আছে বাবা, ভুলে গেছো? আমি কিছুই ভুলিনি। এটা কি? আমার বাড়িতে ঢুকেছ? দাও এটা। বাবা, এই জায়গা তোমার সবকিছু, কিভাবে দিতে পারলে? চলে যাও আমার দোকান থেকে। তুমি নিজের হাতে এটা তৈরি করেছো, দিতে পারো না। আমি দিতে দেব না। এই জায়গাটা তোমার বাবা। তুমি আর জানবে কিভাবে? এই জায়গা আমার না, শুধু আমার না, ওমর আর আমার।
বাবা, হাই স্কুলে ওঠার পর ওকে ওই চাবি দিয়েছিলাম আর বলেছিলাম এই জায়গা এখন থেকে তোমার। ভেবেছি এক সময় বুড়ো হব, একদিন আসবে যখন আমার হাত কাঁপবে, ওর কাছে লুকোনোর চেষ্টা করব, তখন ও ঠিকই বুঝবে। তুমি এবার বাড়ি যাও বাবা, বাকিটা আমি সামলাবো, এটাই বলবো। তুমি বলতে পারো না, তুমি বলতে পারো না, আমার ছেলে বলবে। বাবা, বাবা, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ না? আমাকে কি তুমি আসলেই দেখতে পাচ্ছ না? চলে যাও আমার দোকান থেকে, যেই হোক যাই হোক, বের হও আমার দোকান থেকে। কি করবে? মারবে আমাকে? আসলেই মারবো। জীবনে একবার মেরেছিলে তুমি আমাকে বাবা, অনেক রেগেছিলে, মনে আছে তোমার? চলে যাও, সত্যি বলছি আমি মারবো। আমার কিন্তু কোনো দোষ ছিল না, খেলার সময় অনেক চেঁচামেচি করছিলাম বলে মেরেছিলে। আমিও তোমার উপর অনেক রেগেছিলাম, তখন কাঁদিনি, ঘরে গিয়ে কেঁদেছি। তোমার এসব জানার কথা না, তোমার এসব জানার কথা না, এখনই বেরো বলছি। তারপর হঠাৎ করে মাঝরাতে নিচে থেকে একটা শব্দ শুনলাম, নিচে গেলাম, তুমি সামনের ঘরে ছিলে, তোমাকে জীবনে ওই প্রথম কাঁপতে দেখলাম। তোমার এসব জানার কথা না, কিভাবে জানলে তুমি এসব? চলে যাও এখান থেকে এইজেল। তোমার পাশে বসলাম, বললে বাবা আজ ওরা আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, আমি এখন কিভাবে তোমাদের দেখাশোনা করব? আমি বলেছিলাম আমি তোমাদের দেখাশোনা করব। তার একদিন পর ঋণ নিয়ে এই জায়গাটা কিনলাম। এই জায়গা বিক্রি করতে পারো না বাবা, এই জায়গা আমার। তুমি এবার বাড়ি যাও, বাকিটা আমি সামলাবো। আমার ছোট্ট ছেলে, এখন কিন্তু আর অতটা ছোট নেই বাবা। পারবো না, আমি পারবো না, তোমাকে বিশ্বাস করতে পারবো না বাবা। বাবা, বিশ্বাস করলেও তোমার পাশে দাঁড়াতে পারবো না। কি বলছো এসব বাবা? তোমাকে অবিশ্বাস করেছিলাম, তোমাকে নিয়ে লজ্জিত ছিলাম। ওসব পুরনো কথা বাবা, ভুলে যাও ওসব। আমার ছেলেকে তোমাকে বিশ্বাস করে পুরো পৃথিবী জাহান্নামে যা বলতে পারিনি। এই যে এখন তো বলছো। যদি আমি তোমাকে বিশ্বাস করি, যদি তুমি অমর হয়ে থাকো, হ্যাঁ আমি, যদি তুমি আমার ছেলে হয়ে থাকো, ফিরে এসে থাকো। ফিরে এসেছি বাবা। যা বলছো সত্যি হয়ে থাকে। সত্যি? তাহলে তুমি কোথায় ছিলে ওমর? সবাই ভেবেছে তুমি মরে গেছো। সন্তান হারানোর কষ্ট কেমন তুমি কি বোঝো? দোয়া করে যেন কখনো বুঝতে না হয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট। 5 বছর ধরে চলা ওই কষ্টের অত্যাচার তোমার এক কথা শেষ হতে পারত। তুমি কোথায় ছিলে ওমর? প্রতিশোধের পেছনে ছুটছিলে, আমরা তোমার শোকে পাথর ছিলাম। আমাকে বাদ দিয়ে মার কথা ওকে একবার ভাবনি? ও প্রতিদিন তোমার জন্য কাঁদত। মার্থ, ও তো তখনও ছোট ছিল, কোথায় ছিলে? কেন তখন ওর পাশে এসে দাঁড়াওনি? আসতে চেয়েছিলাম। এসেছো, আমাদের দেখা দিয়েছো, সাহায্য করেছো, ওমরের কথা মনে করিয়েছো, কিন্তু তুমি কোথায় ছিলে ওমর? বলতে চেয়েছিলাম বাবা, প্রতিবার প্রতিশোধের খাতিরে থেমে যেতে, তাই না?
হাসপাতালে মরতে বসেছিলাম, শেষ নিঃশ্বাস নিচ্ছিলাম। কোথায় ছিল যখন তোমার আমাকে প্রয়োজন ছিল? তখন আমি পাশে ছিলাম, কিন্তু আমাদের যখন তোমাকে প্রয়োজন ছিল তখন তুমি কোথায় ছিলে ওমর? সবসময় পাশে ছিলাম বাবা, আমি কখনোই দূরে সরে যাইনি। মানুষ নিজের পরিবারকে এভাবে এতটা কষ্ট পেতে দেখে কিভাবে চুপ করে থাকতে পারে? আমি এখন তোমাকে কিভাবে বিশ্বাস করব? বাবা, অতগুলো বছর আগে তোমাকে যা বলেছিলাম, এখন নিজের আপন ছেলেকে কিভাবে ও কথা বলবো? তুমি ভুল করেছো ওমর, আমি তোমাকে এভাবে বড় করিনি। এখন উত্তর দাও, আমি আমার নিজের ছেলেকে কিভাবে ও কথা বলবো? আমাকে লজ্জিত করেছো ওমর, ওই দিনের চেয়ে আজকে আরো অনেক বেশি আমাকে লজ্জিত করেছো ওমর। বাবা এভাবে বলো না। চলে যাওয়ার দিনের চেয়ে অনেক ফিরে আসার দিন আমাকে বেশি কষ্ট দিয়েছো। এভাবে বলো না বাবা। বলতে চাই না বাবা, বলতে চাই না। তুমি হয়তো সহ্য করতে পারবে, কিন্তু আমি তোমাকে অবিশ্বাস করার কষ্ট সহ্য করতে পারবো না। এবার আমাকে বুঝতে পারছো? বুঝেছি বাবা। বিশ্বাস করতে পারবো না। তুমি ওমর নও, তুমি আমার ছেলে নও। এখন আমাকে বুঝতে পারছো? বুঝেছি, বুঝেছি। মুমতাজ আঙ্কেল, ওই লোক এখানে কেন আসে? আমি কি জানি ভাই, এদের কাজ কারবার আমি কিছুই বুঝি না। আঙ্কেল কেন আপনাকে ফোন দিল, এইজেলকে ফোন দিল না কেন? তোমাকেও দিল না? হিংসুক, কি ব্যাপার, কষ্ট পেয়েছো নাকি? আরে না, আমি তো বেঁচে গেছি। আপনি তো আঙ্কেলের সাথে কাজ করতে চাইতেন না। আঙ্কেলের না, নিজের জন্য এই কাজ করছি। লায়ার সালির মতো শর্টকাট। কি করব, ঘোড়া নিয়ে ওই লোকের পেছনে ছুটবো? ওই লোকের আমার চেয়ে বেশি টাকা আছে, গাড়ি আছে, লোক আছে, বুদ্ধিও আছে। তবে আমার চেয়ে বেশি শুধু একটা জিনিস নেই, ওর জীবন। ওরও একটাই জীবন আছে, জীবন নিয়েই শেষ করব। এই জিনিস কিভাবে চালায়? ইলেকট্রিক যন্ত্রে বোমা ফিট করতে বলছো? না, ঘোড়ায় চড়ার কথা বলছি। আয় রে ভাই, আমি কি বলছি আর তুমি কি বলছো? কাজ আছে আমাদের। এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে মারার কথা বলছি আমি। ঘোড়ার সুইচ পেছনে। এই ঘোড়া কিন্তু আমার। হ্যাঁ, তোমার ছিল ভাই। সবাইকে ঠাস করে বলে দিলাম, নিজের পরিবারকে বলতে পারিনি। 50 বার গিয়ে 50 বাড়ি ফিরে এসেছি। না, পারিনি। মার্থ যেখানে গিয়েছিল ওটা কেনান বিরকান পাবলিকেশনের ম্যাগাজিন। বাবা যে এগ্রিমেন্টে সাইন করেছে তার নিচে কেনান বিরকান কনস্ট্রাকশন লেখা। তো লোকটা মিডিয়া দিয়ে পুরো দুনিয়ায় রাজত্ব চালাচ্ছে। আমার পরিবারকে আমার কাছ থেকেই কেড়ে নিতে চাইছে। কেন চেঙ্গিস? কেন এসব করছে? কারণ ও অসভ্য। কিন্তু আমার পরিবারের সাথে কি? কেন পেছনে লেগেছে? কি ওই লোক রামিজ আঙ্কেলের পরিবারের পেছনে লেগেছিল, তাই না? রামিজ না, পরিবারের পেছনে। এখনো চাইলেই তোমাকে লেবুর মতো কচলাতে পারে। সত্যি ভাই পারে, কিন্তু এর বদলে পরিবারের পেছনে লেগেছে। তোমার পরিবারকেই তোমার শত্রু বানাচ্ছে। এই লোকের কি নিজের পরিবার? বাবা বা মা
ভাই বোন বাচ্চা কাচ্চা কে জানে, স্ত্রীও থাকতে পারে, তাই না? তাই না? বাদ দাও চেঙ্গিস। এখানে কি যেন একটা ছিল। এই যে ওঠো এজেল, ওঠো। কি জানো পরিবারের ব্যাপারে? আমার পরিবার আমাকে দেখতে চায় না, এটাই জানি। ওঠো রে ভাই, এসো তো। শোনো, এখন আমাদের মাথা খাটিয়ে কাজ করতে হবে। কেনানের ব্যাপারে যাই জানি কাজে লাগাতে হবে, যাই জানি না কেন। শোনো, তোমাকে বলে রাখছি, এই বোর্ডটা লিখে ভরতে পারলেই ওই লোককে শেষ করতে পারবো। আর কি। তুমি এখানে কেন এসেছো চেঙ্গিস? আমাকে সাহায্য করার জন্য এসেছো? না, গাড়ি ঠিক করাতে এসেছি। নাকি মার্ক তোমাদের ব্যাপারে লিখবে বলে এসেছো? ওটার একটা উপায় বের করা যাবে। এখন সেই চেষ্টাই করছো। তুমি একটু পরই আমাকে এই কথা বলতে, তাই না? দেখো আমরা কি করেছি একসাথে, দেখলে তো আমরা খুব ভালো পার্টনার। আমরা ওই লোককে একসাথে শেষ করবো পার্টনার, এটাই বলতে না? তোমার আমাকে প্রয়োজন, এই কথা বলতে না? মার্ককে তুমি সামলাও, আমি তোমাকে সাহায্য করছি, এই কথা বলতে না? আর এই কথা কোত্থেকে এলো? তুমি বলতে না এই কথা? চেঙ্গিজ আতায় আবার আমার বন্ধু হয়েছে, হ্যাঁ? ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করছে ও, নাকি চেঙ্গিজ আতায় নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে? চেঙ্গিজ আতায় কি চায় কথা ভুলে যাও, কারণ এই মুহূর্তে তোমার পাশে একমাত্র আমি আছি, আর কেউ নেই। এজেল আলী কোথায়? সকাল থেকে ওকে কতবার ফোন করেছে, ফোন ধরেছে? কোথায় রামিজ আঙ্কেল? মুমতাজ আঙ্কেল কোথায়? এশান কোথায়? এশান, ওই অসহায় নিষ্পাপ মেয়েটা কোথায়? হ্যাঁ, তোমার পাশে আর কেউ নেই। তোমার এখন সাহায্যের প্রয়োজন। আমি কি চাই দিয়ে তোমার কি? বাদ দাও আমি কি চাই কথা। আমার সাহায্য চাও কিনা সেটা বলো। বের হও। পরিবারের জন্যই কবর থেকে উঠে এসেছো, শুধু তুমিই পারো। যেভাবেই হোক পরিবারকে এখনই এক করো। দলবল নিয়ে যাচ্ছি মনে হয়। আমি এখানে আসছি। কি চলছে? প্রতিদিনের কাজ। কেনান বিরকান প্রতিদিনের মতো অফিসে যাবে, এমনকি প্রতিদিনের মতো একই রেস্টুরেন্টে, প্রতিদিনের মতো একই টেবিলে বসে খাবে, প্রতিদিনের মতো একই সিগার নেবে, প্রতিদিনের মতো একই রকম টিপস দেবে, তারপর সন্ধ্যা 8টায় প্রতিদিনের মতো বাড়িতে ফিরবে। আমরা কি করব ওই সময়? ওই সময় আমরা দুজন অচেনা মানুষ অচেনার উদ্দেশ্যে পালতুলে যাত্রা করব। পালতুলে মানে? ঠিক পালতুলে না আসলে, তবে প্রায় উড়ে উড়ে যাব। এই নাও। আমি চালাবো। আচ্ছা। আপনি কি নিচ্ছেন? ও মানানসই। কি ভাই? স্কুলের পিকনিক।
কি করবেন, ফিরে যাবেন? এসেছি যখন কাজ সেরেই যাব। তোমার কাছে আরো ছোট কিছু আছে? মেহমেদ ভাই, গুড মর্নিং। এসেছি জানাতে ফোন দিলাম। ঠিক আছে, ঠিক আছে, অপেক্ষা করছি। দেখা হচ্ছে তাহলে। এক্সকিউজ মি, প্লিজ এক কাপ কফি। মোচা না ল্যাটে? মোচা দেবেন। ঠিক আছে। এর আগে এখানে কার সাথে এসেছেন? একটু চিন্তা করি। কার সাথে না? কেনান দে। মিথ্যা বলে কোনো লাভ নেই, তাই না? 30 বছরে কারোর সাথে না। চলো। বসো ভাই আমার। মার্থ, মিটিং এর আগে কোনো ঝামেলা হোক নিশ্চয়ই চাও না। বসো তাহলে। এজেল বলেছে না, তোমরা যে কি আমি বুঝি না। তোমরা বন্ধু নাকি শত্রু? এটা জানতে পারলে আমাকেও বলো। ঠাট্টা রাখো চেঙ্গিস ভাই, মিনতি করতে এসেছো করো। সবাই ভালোভাবে আমাকে চিনে ফেলেছে। আমার বিবেক জাগানোর চেষ্টা করতে বলো। অমরের কথা বলো, ওর মতো হতে বলো। আমি আমার শাস্তি পেয়েছি মার্থ। আমি আমার সবকিছু হারিয়েছি। আরো কিছু হলে আমার জন্য বেশি হবে। তো অনুতাপের কথা বলো চেঙ্গিস ভাই। তুমি কি আসলে অনুতপ্ত? সে কথা বল, বিশ্বাস করো আমাকে। অনুতপ্ত? আমি সত্যি অনুতপ্ত। না, হচ্ছে না। আর কি বাকি? আলিয়া রেশা, ওদের কথাও বলো। ওদের দোষ বলো, আমি নির্দোষ। আমারই দোষ। এত বছর বন্ধুর মতো পাশে ছিলাম, ভাইয়ের মতো পাশে ছিলাম। এখন তো আর এসব মনে নেই তোমার। না, মনে আছে। ভাইয়ের মতো পাশে ছিলে ঠিক, কিন্তু যথেষ্ট না। আমাকে অন্য কিছু বলো চেঙ্গিস ভাই। মানে এমন কিছু বলো না যেন উঠে চলে যাই। ব্যাস, শেষ। আর কি বলবো তোমাকে? সবই তো বলেছি। কি বললে হাল ছেড়ে দেবে? কি বললে হাল ছেড়ে দেবে? মার্থ, মার্থ, আমার কথা শোনো। দোহাই লাগে, দোহাই লাগে। দেখো, আমি তোমাকে সাহায্য করব। আমি নিশ্চিত এই আর্টিকেল দিয়ে তুমি অনেক বড় জার্নালিস্ট হবে। তবে তুমি সবকিছু জানো না। সবকিছু বলবো, ভেতরের সব কথা বলবো। কথা শোনো, এহসান আর আলী থাকুক, আমার নাম নিও না। তুমি যা যা জানতে চাও সব বলবো, কথা দিচ্ছি। ওদেরকে ফাঁদে ফেলবো, ওদের মুখ থেকে কথা বের করব, তোমার হয়ে কাজ করবো। তুমি শতাব্দীর সেরা আর্টিকেলটা লিখবে। হ্যাঁ হ্যাঁ, কি বলো পার্টনার? একটু ভাবো। অনেক ধন্যবাদ চেঙ্গিস ভাই, আমাকে স্টোরির চমৎকার একটা এন্ডিং দিয়েছো। তোমার আর কিছু বলার আছে? আমার এখন মিটিং আছে। এই
জায়গার সব ঋণ শোধ করেছি প্রথম দিন থেকেই। ঠিক আছে, ঠিক আছে। অনেক কষ্ট করেছি। এখন ওতে নিশ্চিন্তে বিশ্রাম নিন। সবাই জানে যখনই রাগ হতো বা কষ্ট পেতাম, মন খারাপ হলে আমি ওই টেবিলের উপর কাজ শুরু করতাম। এখন থেকে বাড়িতেই করবেন। সবারই তো স্বপ্ন থাকে, তা নিয়েই থাকবেন। ওমরের মৃত্যুর পর শুধু এই জায়গাতেই একটু শান্তি পেতাম। মনে হতো যেন ও এখানেই বেঁচে আছে। সব ঠিক আছে সেলামি বে। কংগ্রেচুলেশনস। প্রসিডিউর শেষ হলে আমাদের লোকের এসে কাজ শুরু করবে। যাওয়া যাক। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ভাই, আপনি? ওই অসভ্যটা আসছে না কেন? ভাইয়া বাম্পার কার চালাতে পারে? হ্যাঁ পারি, যা ভালো। শুধু একবার আমাদেরকে নিয়ে। শেষ করে দিল। কাকে? ওরা এসেছে, দেখো। ওরা এসেছে? ওরা কারা ভাই? হ্যালো, এখানের কাহিনী কি? আচ্ছা, অনুমান করি এই জায়গায় প্রথম প্রেমে পড়েছিলেন। অনেকটা। আমি বেশ উদার মনের ছিলাম, বহুবার প্রেমে পড়েছি, তবে এই জায়গায় প্রথম না, শেষবারের মতো প্রেমে পড়েছি। কি হয়েছিল সেই প্রেমের? আমি কেন রামেশকে নিয়ে আছি জানো? কেন হাল ছাড়েনি? লোকে হিংস্র, খুনি, বিপজ্জনক এক লোক। হয়তো এই কারণেই। তা তো আছে, কিন্তু কেমন বোঝার পরও কেন আমিও ওই একই কাজ করেছি? কেন আমিও খুনি হয়েছি? খুনি হয়েছেন? কেন? পৃথিবীর সেই চিরায়ত কারণে, ভালোবাসার মানুষ যেন আমাকে ভালোবাসে। রামেশ, খেলবে নাকি ভাই? বাহারের জন্য। আলী, ভেতরে ও কেন? পেপে, জলদি এসেছে। সরি, বসিয়ে রেখেছি। না, ভালোই হয়েছে। স্টোরির এন্ডিংটা পেয়ে গেছি। ঈশানকে সাথে নিয়ে এসেছে। শেষ করবো, শেষ করবো দেখো, শেষ করবো। ওই মেয়ের কিছু হবে না। কি বলছেন? শেষ করবো দেখো, শেষ করবো। ফিরে গিয়ে ওমরকে শেষ করে এসেছি বলবো, মুক্তি পেয়েছি বলবো। আমি যাব, যা হবার হোক, আমি বাহারকে গিয়ে বলবোই তোমার প্রতিশোধ। আলী ভাই, আলী কি করছো? আলী, আমার সাথে এসো।
ফাঁদে ফেলেছে, আবারও ফাঁদে ফেলেছে। আমাদের কোম্পানিতে তোমাকে স্বাগতম মার্থ। আর্টিকেলটা কিভাবে শুরু করবে? ক্রোনোলজিক্যালি নাকি শুরু থেকে কিছুটা বলবো? আমার ছেলের, এই জায়গায় আমার ছেলের, মুমতাজ বে আপনার ছেলে মৃত। আমার ছেলে পেছনে দাঁড়িয়ে আছে। আরে কি করছেন আপনি? স্পিড ডায়াল। অনেক ঘনিষ্ঠ সম্পর্ক দেখছি গায়েবের সাথে। সেলামি সব ঠিক আছে? ঠিক আছে, তোমার বসকে বলো কায়াবে আমার পরিবার নিয়ে যদি খেলতে চায়, এখন থেকে আমিও ওর পরিবার নিয়ে খেলবো। বের হও, বের হও। জেঙ্গিস, তোমার সাহায্য লাগবে আমার। কি চলছে মাথায়? ভুল পথ অনুসরণ করে এগোচ্ছি। আমার পরিবার ওমরকে চায় না তা না, এই জেলের দিকে তাকিয়ে ওমরকে দেখতে পাচ্ছে না। আসলে ওমরকে দেখানোর জন্য আগে অলৌকিক ঘটনায় বিশ্বাস করাতে হবে। কিভাবে? মার্থকে দেখছি, তুমি বাবার কাছে যাও। কি করবে? বিশ্বাস রাখো পার্টনার। অনেক ধন্যবাদ জেঙ্গিস ভাই, আমাকে স্টোরির চমৎকার একটা এন্ডিং দিয়েছো। তোমার আর কিছু বলার আছে? আমার এখন মিটিং আছে। তুমি গল্পের শেষটা চাও? এই নাও তোমার গল্পের শেষ অংশটি। আমি জেঙ্গিজ আতাই। 1997 সালের 18 সেপ্টেম্বর আমি, আলী কিরগিজ, এশান তেজদান আর শেরদার তেজদান প্ল্যান করে সিজদিন হোটেলের ক্যাসিনো লুট করেছি আর এক লোককে খুন করেছি। আর দোষটা আমাদের কাছের বন্ধু ওমর উচারের ঘাড়ে চাপিয়েছি। ওমর জেলে থাকতেই আমরা সবাই ধনী হয়েছি। 12 বছর পর এক লোকের আবির্ভাব হলো, এজেল বাইরাক্তার। আমাদের সবার জীবনে মিশে গেল, তারপর সবকিছু কেড়ে নিল। এজেল বাইরাক্তারই এই স্টোরির আসল এন্ডিং। মাঝে বকছো? আজব ব্যাপার, এজেল বাইরাক্তার আমাদের উপর ওমরের প্রতিশোধ নিয়েছে। ও তোমাদের মতোই, তোমাদের মাঝে পার্থক্য নেই। তুমি কখনোই এজেলকে পছন্দ করনি কেন? হ্যাঁ, আরেকটা আজব ব্যাপার, এজেল ওমরের বাড়িতে সবসময় যাতায়াত করত, ঠিক না? কি বলতে চাইছো? তুমি এজেলকে কখনোই পছন্দ করনি কেন? কারণ ও ওমরের মতো করেই তোমার আম্মার দিকে তাকাতো, ঠিক না? কেন? সেটাই, একটা কিছু তো
ছিল, কারণ এজেল ওমরের মতো করে ঘন্টার পর ঘন্টা দোকানে ওমরের বাবার সাথে কাজ করতো, ঠিক না? ওমরের পরিবারের কিছু হলেই প্রথমে ও দৌড়ে আসতো ওমরের মতো, ঠিক না? কেন কেন সব করতো? তুমিও তো এই কেন উত্তর খুঁজছিলে, কারণ এজেল তোমার দিকে ওমরের মতো করে তাকাতো, ঠিক না? পারবে না, যেন ধীরে ধীরে ওমরের জায়গা নিয়ে নিচ্ছিল। পারবে না, ওই জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু নিয়েছে। তুমি এ কারণেই কখনো ওকে পছন্দ করনি, কিন্তু এজেল ভাইয়ের মতো তোমার কথা শুনেছে, ভাইয়ের মতো পাশে ছিল, তোমাকে ভাইয়ের মতো ভালোবেসেছে। পারবে না। তুমি এজেলকে কখনো পছন্দ করনি, ঠিক কিনা? কারণ কতবার তোমার মনের অজান্তে মুখ থেকে এজেলের বদলে ভাইয়া বের হয়েছে, কতবার দূর থেকে ওর ছায়া দেখে, ওর কণ্ঠ শুনে এক মুহূর্তের জন্য তোমার ভাই ভেবেছ। এসব তুমি কিভাবে জানলে? কারণ আমি গল্পের শেষটা জানি, মার্থা। একটা লোক কিভাবে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে সেটা জানি, চেহারা বদলে ফেলে কিভাবে পরিবারের কাছে নিজের বাড়িতে ফিরে এসেছে সেটা জানি। ঠিক ধরেছিলে মার্থা, এজেল ডাইরেক্টর তোমার ভাইয়ের জায়গা নিতে এসেছে। আরে কি করছেন? ভাইয়ের জায়গা নেবে ভেবে ভয় পাচ্ছিলে না? ওমরকে রক্ষা করছিলে। আসলে ওমরকে ওমরের থেকে রক্ষা করছিলে। মার মিথ্যা কথা। ছাড়ো ছাড়ো সব ঠিক আছে, আপনারা বসুন। ঠিক আছে ভাই, সবাই বসে পড়ুন প্লিজ। প্লিজ বসুন। আমরা সত্যি দুঃখিত। এক্সকিউজ মি স্যার। স্যার আপনি প্লিজ বাইরে চলুন। কিছু মনে করবেন না, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু আমরা সামলে নিচ্ছি। আমরা সত্যিই দুঃখিত। প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই প্রথম তোমাকে যা বলেছি সব সত্যি, মার্থা। আর প্রমাণ এখানে। ওকে বিশ্বাস করবে না বলে আমি এসেছি, কারণ ওর না হলেও আমার এখনো কিছু হারানোর আছে। স্বাধীনতা। এটা আমার মৃত্যুর ফরমান, মার্থা। চাইলে কেনান বিরকানের লোকদের ম্যাগাজিনে এটা ছাপাও, চাইলে পুলিশকে গিয়ে বলো, কিন্তু আমি তোমাকে এটা কেন দিচ্ছি? কেন জেঙ্গিজাতায় নিজের বাকি জীবন তোমার হাতে সঁপে দিচ্ছে, মার্থা? অমরের জন্য। গল্প এখানেই শেষ। তুমি সত্যি বলছো? তোমার অপেক্ষায় আছে, ওকে জিজ্ঞেস করো। আল্লাহ, কি চাই আমার কাছে? কি করতে বলেছে আমাকে? ভাইয়া, এসেছে। সরি, বসিয়ে রেখেছি। না, ভালোই হয়েছে। স্টোরির এন্ডিংটা পেয়ে গেছি।
এই জায়গা তোমার না, এই জায়গা আমারও না বাবা। এই জায়গা ওর। ও আমার নাতি আর আমার ছেলে। ওর হাত দুটো তোমার মতোই, কাঠখোদার ছুরিটা তোমার মতোই ধরে। জানি, মারতে মতো কিছুটা হয়েছে দেখতে। হ্যাঁ, সাহসী। হ্যাঁ, কিছু বলতে দ্বিধা করে না। আমার মতো হয়েছে, এমন ভাবে তাকায় যেন কার মনে কি আছে বোঝে, ঠিক না? তা ঠিক, যেন বাচ্চা না বড় মানুষ। তোমার মতো হয়েছে বাবা। সত্যি হয়েছে, আমার মতো হয়েছে। তোমার মতোই হাঁটে, গাম্ভীর্য নিয়ে, বিচারপতির মতো। ঠিক বলেছ, বড় মানুষের মতোই ভাব নিয়ে হাঁটে। অলৌকিক কিছু, তাই না বাবা? জেন, অলৌকিক কিছুর মতোই হয়েছে, তাই না? হ্যাঁ বাবা। ছেলেকে পাওয়ার আগেই ওকে হারাতে চাই না বাবা। কোনো বাবার জন্য ছেলেকে হারানোর কষ্ট ভয়ঙ্কর কিছুর মতো, কিন্তু কোনো বাবার জন্য ছেলেকে খুঁজে পাওয়া, বাবা ছেলে মিলনের সেই খুশি অলৌকিক কিছুর মতো, তাই না বাবা? হ্যাঁ বাবা। ওরা আসছে। পেটটা একটু চেপে দাঁড়াও, একদম স্ট্রেট। এই তো হয়েছে। তোমাকে দেখে আমিই তো ধোকা খেয়ে যাবো ইব্রাহিম। হ্যাঁ, যাই হোক, তুমি গাড়িতে বসো, থাকো। আলী আপনাকে মারতে এসেছিল? দুজনকেই। আলী নিজের ইচ্ছে কাজ করে না। এজেল নাকি? ওমর নাকি? ঈশান, কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। মোটেও চিন্তা করো না, ঠিক আছে ঈশান? আমি অসহায় কেউ নই কেনান। তাকে কি বলছেন? আমাকে কারো কখনোই রক্ষা করার প্রয়োজন নেই। বাবাকে ধন্যবাদ। কয়েক মাস আগে সবার দেখা ওই অসহায় মেয়ে আমি নই।
আমি বোন হারানোর শোকে কেঁদে বেড়ানো পুরনো প্রেমিককে ফিরে যাওয়া ওই বাচ্চা মেয়ে নই। আমি এই বাড়িতে আপনার আশ্রয়ে থাকা সাহায্যের আশায় আসা ওই লজ্জিত অসহায় নারী নই। আমি কারো মা, বোন, স্ত্রী নই। আমি অনুতপ্ত, বিষণ্ণ, বিধ্বস্ত, ভীত সাহায্য প্রার্থী কেউ নই। ছিলামও না। ওই সবই খেলা ছিল, সবই মুখোশ। আমাকে রক্ষা করার প্রয়োজন নেই কেনান। তবে আপনি চাইলে বন্ধু, আসুন আপনার সাথে ছোট একটা খেলা খেলি। আমরা বুঝলাম না আঙ্কেল, সব প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু ও যেন সব জানতো। বুঝলাম না আঙ্কেল। ঈশানকে নিয়ে এসেছিল, সব তালগোল পাকিয়ে গেল। ও হুট করে পেছনে তাকালো। আমি কোনো শব্দই করিনি আঙ্কেল, মানে ওভাবে ফিরে তাকানোর। পেছনে ওর জন্য গাড়িও রাখা ছিল। বুঝলাম না, শেষ করতে চেয়েছি, শেষ করতে পারিনি। ভালো, হ্যাঁ ভালো। কি ভালো? বাবা, আমি তোমাকে ওখানে মারার জন্য পাঠাইনি। তাহলে কি করতে আমাকে পাঠিয়েছেন একটু খুলে বলবেন? কেমন লোকের বিরুদ্ধে, কেমন শত্রুর বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে আছো সেটা তোমাকে শেখানোর জন্য ওখানে পাঠিয়েছি। কারণ এখনো তোমার শেখার বাকি আছে বাবা। তুমি যদি শিখতে চাও, আমি শেখাতে পারি। চাও তুমি? হ্যাঁ। কয়টা বাজে? খুব বেশি বাজেনি আম্মা। বেজেছে আম্মা, 9টা বাজে। দেরি করছে ও। হ্যাঁ বাবা, 5 বছরের দেরি। কেমন লাগছে? বেশি ফর্মাল লাগছে? হয়েছে, যাও ভাই, আমরা শান্তি মতো একটু পিৎজা খাই। কি আজব না, তোমাদেরকে চলো বলতে নিয়েছিলাম। হয়েছে, এত খুশি হয়েও না। এখনই এতটা খুশি হয়েও না। আজ আমি কি করেছি এজেল বলেছে তোমাকে আলী ভাই? বলেছে, মারতের হাতে মার খেয়েছ। তুমি কি করেছ সারাদিন দেখলাম না? বাইরে কাজ ছিল। হয়েছে তো ভাই, এবার বাড়ি যাও। ভয় লাগছে ভাই। তার মানে তুমিও মানুষ, ভালো। বাড়িতে পা দিলেই ভয় কেটে যাবে। যাক গেছে।
কিরে ভাই, যাও না কেন? ওখানে ছোট একটা হোমওয়ার্ক রেখে গেছি, তোমরা ওটা সেরে নিও। এটাও পেঁয়াজ বেশি, এটা আমার।